হ্যালো স্টুডেন্টস, চলো তোমাদের প্রচুর ডিমান্ডের ফলে আমাকে আলটিমেটলি এই বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে। যদিও আমার মনে হয় না এটা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, কারণ এটা একটা খুব মানে অপ্রয়োজনীয় বলে আমার মনে হয়েছে, তাই আমি এটা নিয়ে কোনো কথা বলিনি। এবং এটা আমার ক্ষেত্রেই কেন হয়, মানে এর আগেও আমরা দেখেছিলাম যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে গেছিলেন তার বিধানসভা আসনে, সেখানেও আমরা দেখেছিলাম যে প্রচুর স্টুডেন্টদের ডিমান্ড ছিল, স্যার হেরে গেছে এবার কি করে মুখ্যমন্ত্রী হবে, এবং তখন আমাকে একটা এরকম ইউটিউব ক্লাসে আমাকে বলতে হয়েছিল। তো এইবারের জন্য আমি আমি সেই একই রকম ফাঁদে পড়লাম এবং তোমাদের আলটিমেটলি ডিমান্ডের বেসিসে আমি এই বিষয়টা নিয়ে এবার একটু ডিসকাস করি। যদিও আমার এর আগে কয়েক হাজার মানুষ এ নিয়ে ওপিনিয়ন দিয়ে ফেলেছে, প্রত্যেকটা নিউজ পেপারে সেটা নিয়ে বড় করে নিউজ হয়ে গেছে। সো এরপরেও আমার মনে হয় একটুখানি তোমাদের আমার মুখ থেকে শোনার ইচ্ছে, সো আমি বলি। আমাদের রাজ্যের বর্তমান যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী এখনো অবধি রয়েছেন তিনি। তো তার বক্তব্য হচ্ছে তিনি রেজিগনেশন দেবেন না, কারণ নির্বাচন কমিশন তাদেরকে ইচ্ছে করে হারিয়ে দিয়েছে, তারা হারেনি, ফলে তারা সরকার ছাড়বে না। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কোনো একটা রাজ্য সরকার এক্সিস্টেন্স কার উপর নির্ভর করে? আমরা জানি বিধানসভার উপর নির্ভর করে। বিধানসভার যে কার্যকাল 172 নম্বর ধারায় সেটা 5 বছর হয়ে থাকে। সো 5 বছর কার্যকাল হয়ে যাওয়ার ফলে প্রত্যেকটা বিধানসভার মেম্বাররা রেজিগনেশন দেন। রেজিগনেশন দেওয়ার পরেও তাহলে মুখ্যমন্ত্রী কি করে রয়েছে, সরকার কি করে রয়েছে? অবশ্যই তারা থাকবে, কারণ তারা এই মুহূর্তে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে কাজ করে। এই জন্য আমরা দেখতে পাই যে এরপরে বড় কোনো ঘোষণা করতে পারে না সরকার, বড় ছোট কোনো ঘোষণাই করতে পারে না, বা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। শুধুমাত্র কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে, অর্থাৎ পরবর্তী সরকার আসা পর্যন্ত, সেটা হতে পারে তারাই আবার পুনর্নির্বাচিত হলো, অথবা নতুন কোনো অন্য পলিটিক্যাল পার্টি ক্ষমতায় এলো, তো তাদেরকে ক্ষমতা ট্রান্সফার করা পর্যন্ত তারা কিন্তু এক্সিস্টিং থাকে। যদিও সেরকম কোনো টেকনিক্যাল ট্রান্সফরমেশন এখানে হয় না। আসলে বিধানসভা নির্বাচনের পরে নির্বাচনের ফল প্রকাশ হলে সেখানে যদি সেই সরকার, যে সরকার এই মুহূর্তে রয়েছে, তার রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে, তাহলে তো কোনো ব্যাপার নেই যে তারা তো কন্টিনিউ করবে। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু রেজিগনেশন দিয়ে দিতে হয়। যদিও আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একটা বেনজির ঘটনা ঘটেছে যে মুখ্যমন্ত্রী চাইছেন যে তিনি রেজিগনেশন দেবেন না, এবং এই রেজিগনেশন যে দেবেন না, এটা শুধুমাত্র তিনি নন, তার দলের আরও প্রচুর বোদ্ধা ব্যক্তিরা রয়েছেন, তাদেরও ওই একই রকম সুর। সো হোয়াট এভার, আমাদের যদি সাংবিধানিক প্রভিশন দেখি, সেইভাবে কিন্তু সংবিধানে কিছু রিমুভাল সংক্রান্ত বিষয় এইভাবে দেওয়া নেই, বা রেজিগনেশন দিতে হবে এরকম কিছু বলা নেই। তাহলে রেজিগনেশন দেন কেন? গোটা পৃথিবীতে যেখানেই পার্লামেন্টারি ব্যবস্থা রয়েছে সেখানেই নিয়ম এটাই, যে বিদায়ী সরকার তারা রেজিগনেশন দেবে এবং নতুন সরকার আবার ক্ষমতায় চলে আসবে। তো এখানে কিন্তু সেটা ঘটছে না। এখানে ঘটছে না, তাহলে সাংবিধানিক কোনো ব্যবস্থাও নেই। তাহলে এটা কেন হয়? এটা হয় তার কারণ এটা একটা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে। সংসদীয় রীতিনীতি অনুযায়ী যদি নিজের দলের কোনো মেজরিটি না থেকে থাকে, তাহলে তার দায়িত্ব হচ্ছে সেই মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার রেজিগনেশন দিয়ে দেওয়া। মুখ্যমন্ত্রী রেজিগনেশন দেওয়া মানেই পুরো মন্ত্রিসভাটাই রেজিগনেশন দিয়ে দেয়। তো এক্ষেত্রে যখন ঘটছে না, তাহলে সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তাহলে আর কি পদ্ধতি আছে রিমুভ করার? রিমুভ করার অনেকগুলো পদ্ধতি আছে। নাম্বার ওয়ান, তো সেটা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে যে সেকেন্ড যে চয়েসটা, সেটা হচ্ছে আর্টিকেল 164। সেখানে স্পষ্ট করে বলা আছে যে রাজ্যপালের কাছে ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীকে রিমুভ করে দেওয়ার। যদি রাজ্যপাল দেখেন যে বিধানসভার মেজরিটি আর সরকারের ওপর নেই, সেক্ষেত্রে সরকারকে কিন্তু রিমুভ করে দিতে পারে, এই অথরিটি রয়েছে। যদিও এটা এটা যদি অন্য সময়, মানে 5 বছর কার্যকালের মাঝখানে হতো, সেটা জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে আসতো। কিন্তু এক্ষেত্রে ঘটবে না, কারণ অলরেডি বিধানসভার কার্যকাল শেষ। তো সুপ্রিম কোর্টের খেয়ে দেয়ে কাজ নেই যে তার অলরেডি একটা প্রতিষ্ঠিত, সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত বিষয় নিয়ে আবার সেটাকে নিয়ে কোনো রিভিউ করবে। তো স্বাভাবিকভাবে রিভিউ হওয়ার প্রশ্নই নেই। এবার চলে আসি দ্বিতীয় চয়েস। দ্বিতীয় চয়েস হচ্ছে যেটা আরও খুব সহজ, সেটা হচ্ছে সাপও মরবে লাঠিও ভাঙবে না। সেটা হচ্ছে যে আগামী 9 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকার ওথ নিয়ে তাদের কাজ শুরু করবে। তো যখন থেকে ওথ নেবেন, সঙ্গে সঙ্গে ধরে নেওয়া হবে আগের যে সরকার ছিল তারা ডিম হয়ে গেছে, তাদের আর অথরিটির মধ্যে তারা নেই। এবং সেই জন্য আহ, সেটা বাই ডিফল্ট তাকে আর ক্ষমতার মধ্যে তারা থাকছেনই না, তারা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছেন। এটা দ্বিতীয় পদ্ধতি, যেটা আমার মনে হয় সব থেকে ফ্লেক্সিবল এবং ইজি ওয়ে। আর তৃতীয় আরও পদ্ধতি আছে, যেমন আর্টিকেল 356, যেটা অনেকেই বলছেন যে 356 নম্বর ধারা জারি করে আমরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারি, এবং সেক্ষেত্রে রাজ্যের সরকার সাসপেন্ডেড হয়ে যাবে, যে সরকার রেজিগনেশন দিতে চাইছে না।
আরো পদ্ধতি আছে যেটা একদম লাস্ট লাইফ লাইন, যেটা আমি খুব বেশি জায়গায় দেখলাম না, সেটা হচ্ছে আর্টিকেল 365। যদি এটা রেয়ারেস্ট অফ কেসে ইউজ করা হয়, 365 হচ্ছে এটা বেসিক্যালি কোনো একটা স্টেট যদি সেন্ট্রালের অর্ডার না মানে, সেক্ষেত্রে সেই স্টেটে আমরা দেখব যে এরকম ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা হচ্ছে এক্ষেত্রে রাজ্যের যে সরকার রয়েছে সেই সরকারের সাসপেন্ড করে দিতে পারে সেই সরকারকে। অর্থাৎ ৩৬৫ নম্বর ধারা হচ্ছে আরও একটা পদ্ধতি যেখানে সাংবিধানিকভাবে বলা আছে কেন্দ্রের অর্ডার যদি কোনো রাজ্য না মানে সেক্ষেত্রে রাজ্য কিন্তু সরাসরি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। সো এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই কাজ হবে, সেটা হচ্ছে রাজ্যের সরকার, যে সরকার এক্সিস্টিং রয়েছে বা যারা রেজিগনেশন দিতে চাইছে না তারা ডিসকন্টিনিউ করবে। সো এই হচ্ছে আমাদের টোটাল সাংবিধানিক প্রভিশন। তো এখন দেখা যাক, আমাদের যেটা কথা হয়েছে যে আমাদের যেহেতু ঠিক আজকের দিনে মানে আজকে হচ্ছে 5 তারিখ, 6 মে, 6 মে আমাদের আগের যে সরকার ছিল মানে 17 যে স্টেট গভর্নমেন্ট, সেই 17 স্টেট গভর্নমেন্ট তাদের কিন্তু কার্যকাল শেষ হয়ে যাওয়ার কথা। তার মানে টেকনিক্যালি আগামীকাল এবং আগামী পরশু মানে 7 এবং 8 এই দুটো দিন কিন্তু রাজ্যে কোনো সরকার নেই, আহ, যেহেতু কার্যকাল শেষ হয়ে যাচ্ছে। যদি কার্যকাল শেষ না হতো সেক্ষেত্রে হয়তো আবার এই কমপ্লিকেশনের মধ্যে ঢুকতাম আমরা, কিন্তু সেটা কোনো প্রশ্ন নেই এখন। তো এই আগামীকাল এবং পরশুদিন বলা হচ্ছে রাষ্ট্রপতি মানে গভর্নরকে দিয়ে এই দুদিনের জন্য রাজ্যে যাবতীয় কাজকর্ম চালানোর জন্য এই দুটো দিন গভর্নরকে অথরিটি দেওয়া হবে। তো সেটাও হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। রাষ্ট্রপতি তার গভর্নরকে সে অথরিটি দিতে পারে যে রাজ্য যাবতীয় কাজকর্ম পরিচালনা করেছে, সেটা ওয়ান কাইন্ড অফ স্টেট এমার্জেন্সির মতোই, বাট টেকনিক্যালি ডিক্লারেশন হচ্ছে না স্টেট এমার্জেন্সি। কারণ হঠাৎ করে কোনো একটা স্টেটে কোনো কথা নেই বার্তা নেই এরকম স্টেট এমার্জেন্সি করার তো কোনো মানে হয় না। পরবর্তীকালে দেখা যাবে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অপোজিশন পার্টির লোকজন বা স্টেট গভর্নমেন্টের অপোজিশন পার্টির লোকজন তারা এটা নিয়ে প্রশ্ন তুলবে। তো সেজন্য ওই স্টেট এমার্জেন্সির মতো গুরুতর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, বাট গভর্নরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, গভর্নর যাতে এই দুটো দিন যে নতুন সরকার ওথ নেওয়ার মাঝখানের এই দুটো দিন তিনি সরকার চালাবেন। সো এই হচ্ছে আমাদের রিমুভাল অফ সিএম সংক্রান্ত বিষয়। অনেকেরই এটাও প্রশ্ন আছে যে স্যার সিএম কি এরকম সুপ্রিম কোর্টে যেতে পারে? অবশ্যই যে কোনো নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, যদিও টেকনিক্যালি রাজ্যের বিধানসভা নির্বাচনের বিষয়টা সেটেলমেন্টের অথরিটি হাইকোর্ট, সো ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যাওয়া যায় না বলে আমার জানা আছে। তো ঠিক আছে, যদি ডিরেক্টলি যায় সুপ্রিম কোর্ট যদি এন্টারটেন হয় আর কি বিষয়টা নিয়ে, তো সুপ্রিম কোর্টও নিতে পারে, এরকম নয় যে মানে হাইকোর্ট নিতে পারবে সুপ্রিম কোর্ট নিতে পারবে না, এরকম নয়। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যেতেই পারে। আর না হলে নর্মাল পদ্ধতি হচ্ছে হাইকোর্টে যাওয়া। সো হাইকোর্টে গেলে সেটা অনেক বেশি টেকনিক্যালি ঠিক হয়। এবং সেটা এবার এন্টারটেন করবে কিনা, তারপরে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো পরের বিষয়। সাধারণত নির্বাচিত একটা অটোনমাস বডি ইলেকশন কমিশন, তার আন্ডারে নির্বাচন হয়েছে, তারা পুরো 294টা সিটে কারচুপি করেছে, এটা কষ্টগল্প একটা বিষয়। এটা টেকনিক্যালি বা অফিসিয়ালি এরকম কিছু কখনো হতে পারে না। তো অবভিয়াসলি এটা নিয়ে আমার মনে হয় না যে কোনো কোর্ট কোনো রকম এন্টারটেন করবে। এখন অন্য কোনো পদ্ধতি থাকতে পারে, যেমন আমরা বলছি যে নির্বাচন কমিশন যেটা বলেছিল যে এসআইআর এর সময় যদি দেখা গেল যে কিছু নাম বাদ গেছে এবং নির্বাচনে দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার সিটের সেই অঞ্চলে ওই যে কটা নাম বাদ গেছে সেই কতগুলো মানে সেই সংখ্যক আহ, আসনের মাধ্যমেই মানে সেই সংখ্যক ভোটের মাধ্যমেই সেই প্রার্থী হেরে গেছে, অর্থাৎ হেরে যাওয়া এবং মানে পরাজিত এবং জয়ী প্রার্থীর মধ্যে ব্যবধান হচ্ছে সেই সংখ্যাটা, যেই সংখ্যাটা এসআইআর এর নাম বাদ গেছিল। এরকম কিছু হলে নির্বাচন কমিশন কিন্তু বলেছিল আমি সেক্ষেত্রে এটা একটা একবার ভেবে দেখতে পারি। এখন সেটাকে নিয়ে যদি সুপ্রিম কোর্টে কেস করা হয় অ্যান্ড সুপ্রিম কোর্ট তাতে যদি কোনো বক্তব্য দেয়, সেটা তো অবভিয়াসলি আমাদের সেটা ইন ফিউচার দেখার ব্যাপার। বাট টেকনিক্যালি আর কোনো ওয়ে নেই যেখানে রাজ্য সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম তারা সেন্ট্রালকে বলবে মানে সুপ্রিম কোর্টকে বলবে, আর সুপ্রিম কোর্ট একদম সুন্দরভাবে বলবে যে হ্যাঁ 294টা সিট ক্যান্সেল, এরকম কোনো ব্যাপার নেই। সেটা ওই দু একটা এসআইআর এর কারণে টেকনিক্যালি কোনো যদি ওরকম যেটা ভেবেছিল সুপ্রিম কোর্ট অতীতে, তো সেরকম কোনো যদি এক্সাম্পল উঠে আসে তাহলে হয়তো সুপ্রিম কোর্ট পার্টিকুলার সেই দুটো একটা সিট নিয়ে কিছু বলতে পারে, যেটা আমি জানি না। মানে নির্বাচন হয়ে যাওয়ার পরে এরকম কোনো বলার তো নজির এর আগে নেই, তো জানি না সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ঘটবে কিনা। সো এই হচ্ছে পুরো বিষয়। এবার সবটাই হচ্ছে ভবিষ্যতের বিষয়। আমাদের জুডিশিয়ারি সেক্টর এবং আমাদের পার্লামেন্টে এবং আমাদের পলিটিক্সের বিষয় পুরোটাই ডাইনামিক বিষয়, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমি জানি না মানে এটার তোমাদের আরো হয়তো প্রশ্ন থাকবে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। এবং
খুব বেশি চাপ নেওয়ার কোনো বিষয় নেই। নরমাল একটা ব্যাপার। এটা নিয়ে আমার ক্লাস নেওয়ারও বা কোনো কিছু বলারও প্রয়োজন ছিল না। বাট এত তোমাদের বক্তব্য, তার জন্য আমাকে বলতে হলো। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে। চলো, আমরা তাহলে এবার দেখে নিই আমাদের পরবর্তী রাজ্য সরকার কিভাবে তৈরি হচ্ছে, এবং এই ক্ষেত্রে কোনো রকম যদি এক্সেপশনাল কিছু ঘটে থাকে তো অবশ্যই সেটা আমরা স্টাডির মধ্যে রাখবো, যাতে আমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য আমরা তৈরি থাকতে পারি। চলো, থ্যাংক ইউ। এখানে একটা